অনেকেই অবাক হতে পারেন যে কেন আসলে আমি নির্বাচন দেখছি না। যারা অবাক হন আমি তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই, কেন আপনি নির্বাচন দেখেন, কোন বিবেচনায় দেখেন, নির্বাচনের কি প্রস্তুতি আছে? এমনিতে আমাদের প্রশাসন ভেঙে গেছে, প্রশাসনের একটা বিশাল অংশ পার্টিকুলারলি পুলিশের নিষ্ক্রিয়, আমাদের যৌথ বাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি নিয়ে কিন্তু খুব বেশি ফাংশনাল না। সেরকম একটা জায়গায় নির্বাচন কমিশন আসলে কিভাবে নির্বাচনটা উঠাবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ডিসেম্বরের 5 তারিখে তফসিল ঘোষণা, ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছিল ইসি। তবে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকে পর্যবেক্ষণ করে আগামী নির্বাচনের সময়সীমাটা আবারও পরিবর্তন হতে যাচ্ছে। আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা থাকলেও সেটা স্থগিত ঘোষণা করে আবার নতুন সিদ্ধান্তে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশের মানুষ কি এই রায় মেনে নেবে? আর প্রকৃত অর্থে যে কারণে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে তারেক রহমানের ইস্যুতে, আসলেই কি তারেক রহমান দেশে কখনোই ঢুকতে পারবে? নির্বাচন কি হবে? কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ? বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, খুবই চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রথম সারির দলমত নির্বিশেষে খুবই বিজ্ঞ, বিচক্ষণ এবং কি দীর্ঘদিন যাবৎ টেলিভিশন টকশোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেই অনুষ্ঠানটা তৃতীয় মাত্রা, আর এই তৃতীয় মাত্রার যিনি উপস্থাপক আছেন জনাব জিল্লুর রহমান। নির্বাচন হচ্ছে না, কেন হচ্ছে না এ নিয়ে বেশ কিছু যুক্তি, বিশ্লেষণ, মন্তব্য দাঁড় করিয়েছেন জনাব জিল্লুর রহমান। তো জিল্লুর রহমানকে এই সময় এসে অনেকে আবার আওয়ামী লীগের দালাল বলেন, কিন্তু অনেকেই ভুলে গেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে জিল্লুর রহমান কি ধরনের ঝামেলার মুখোমুখি হয়েছিলেন। আমি নিজে জিল্লুর রহমানের পক্ষে 2টা ভিডিও করেছিলাম যে ওনার বাড়িতে যখন পুলিশি অভিযান ছিল, ওনার বিরুদ্ধে যখন অভিযান ছিল, যে তৎকালীন প্রেক্ষাপটে তিনি যে কথাগুলো বলতেন এগুলো বিএনপি এবং জামাতের পক্ষে যেত। আবার আজকে যখন তিনি কথা বলছেন মনে করা হচ্ছে এটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। তো যখন আপনি নিরপেক্ষ কথা বলবেন হয় কি যে একমুখী কথা তো হয় না, যে স্পেসিফিক কোনো দলকে সার্ভিস করতে গেলে তখন সেই দলের একটা ভক্ত অটো কানেক্ট হয়। বাট যখন আপনি নিরপেক্ষ কথা বলবেন কখনো আওয়ামী লীগ আপনাকে দুশ্মন মনে করবে, কখনো বিএনপি, কখনো জামাত ইসলাম। এখন সরকার, বর্তমান সরকারও অনেকভাবে জনাব জিল্লুর রহমানকেও আসলে হয়তোবা মনে করছে তিনি এই কথাগুলো কেন বলছেন, যেখানে আমরা দেখছি সরকার স্পষ্ট ঘোষণা করে দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের আগেই হবে আর তফসিল ঘোষণা হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু জিল্লুর রহমান তিনি বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে অর্থাৎ ডক্টর ইউনূসের অধীনে তিনি কোনো নির্বাচন দেখেন না। তিনি বলেন যে আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করছি, আমি বরাবরই বলে আসছি যদি কোনো নির্বাচন হয়ও তাহলে সেটি একটি ফার্সিক্যাল ইলেকশন হবে, অর্থাৎ 2014, 18 বা 24 কিংবা আরো পিছনে গেলে 1996 যেটা বিএনপির আমলে হয়েছে, আর 14, 18, 24 যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে, অথবা 1986, 88 যেটা এরশাদের আমলে হয়েছে, ওই রকমের একটা নির্বাচন হবে। এবং আদতে আমি এখন আর কোন নির্বাচন দেখি না। এখন ওই নির্বাচনগুলোর তাৎপর্য কি? আওয়ামী লীগেরটা তো দেখছেনি, কেউ বলার চেষ্টা করেছেন রাতের ভোট, তারপর ফাইনালি তো আমরা দেখলাম 24-এ আমি ডামি, 96-তে বিএনপি আমরা একটা নির্বাচন দিয়েছিল। তো সবকিছু মিলিয়ে যে নির্বাচনগুলোর কথা তিনি মেনশন করেছেন প্রত্যেকটাই একটা সাজানো নির্বাচনী নাটক ছিল, যেখানে আসলে ইনক্লুসিভ ইলেকশন যেটা আমরা দেখতে চাই, মানে এই সময়গুলো বাদ দিয়ে বাকি যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোটামুটি প্রশ্নবিদ্ধ ছিল না। তো ওই রকম একটা সুন্দর নির্বাচন জনাব জিল্লুর রহমান এবারও দেখতে পান না। আর ওই ইলেকশনগুলোকে বলা হয়ে থাকে মেকানিজম, অর্থাৎ একটা ভোট হচ্ছে জাতির মধ্যে, রাষ্ট্র টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু জনগণ যা করতে চাচ্ছে বা জনগণ যে ভোটটা দিতে চাচ্ছে প্রত্যেকের পছন্দ অনুযায়ী সেটা ছিল না। তো জিল্লুর রহমান বলছেন যে অনেকেই অবাক হতে পারেন যে কেন আসলে আমি নির্বাচন দেখছি না। যারা অবাক হন আমি তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই, কেন আপনি নির্বাচন দেখেন, কোন বিবেচনায় দেখেন, নির্বাচনের কি প্রস্তুতি আছে, সরকারের কোনো সদিচ্ছা কি আপনি দেখতে পান?
রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কি ধরনের তৎপরতা লক্ষ্য করেন? আমরা লক্ষ্য করি বিএনপি মনোনয়ন দিছে, মনোনয়ন নিয়ে প্রত্যেক জায়গায় আন্দোলন বিক্ষোভ একটা তলে তলে চলতেছে। জামাতও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মানে একদিকে তো নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি, জামাত, আবার এনসিপি তাদের প্রার্থী বিভিন্ন জায়গায় দিচ্ছে। জিল্লুর ভাই, এদিক থেকে আমরা মোটামুটি নির্বাচনের কিন্তু দেখতে পাই। সরকারের জায়গা থেকে কি সেইটা এখনো স্পষ্ট না। জিল্লুর রহমান বলছেন যে আমি বরাবরই বলে আসছি যে এই নির্বাচনটা অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল, কারণ গত 14 মাসে দেশের অর্থনীতি, রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে, এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারত। এবং আমি এটাও বলেছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। আর বিএনপিও নির্বাচনের জন্য সরকারকে তেমন চাপ দেয়নি। এখানে তিনি বেশ কিছু যুক্তি তর্ক আপনার তুলে ধরেছেন যে কেন আসলে তিনি মনে করছেন যে এখন নির্বাচন হবে না। তো সবকিছু মিলে ওনার প্রশ্ন, রাজনৈতিক পরিস্থিতি আসলে কি? জিল্লুর রহমান মনে করেন রাজনৈতিক পরিস্থিতি আসলে বিএনপি এবং তারেক রহমানের অনুকূলে নেই। কিছুটা কিন্তু সত্য, কারণ এই যে তারেক রহমান দেশে আসছেন না, এখানে অনেক আলোচনা সমালোচনা বা কোথাও। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তারেক রহমান তার মায়ের এই মুমূর্ষু মুহূর্তেও কেন বাংলাদেশে ঢুকতে পারছেন না? লন্ডন ছাড়লেই কি তিনি মহা বিপদের সম্মুখীন হবেন, নাকি বাংলাদেশে ঢোকার জন্য তার বড় বাধা কি দাঁড়িয়ে গেছে? বিস্তারিত আমরা জানবো আজকে তদন্ত রিপোর্টে। সাম্প্রতিক সময়ে প্রশাসনে সারা দেশে ব্যাপক রদবদল হয়েছে। বিভিন্ন জেলাতে দেখলাম ডিসি পরিবর্তন হয়েছে, এসপি পরিবর্তন হয়েছে, বিভিন্ন বিভাগীয় কমিশনার পরিবর্তন হয়েছে, টিএনও পরিবর্তন হয়েছে, দেখলাম ইউনো বিভিন্ন উপজেলাতে ওসি পরিবর্তন হচ্ছে। এখন মানে নির্বাচনের আগে এই কাজগুলো করাটা অনেকটা স্বাভাবিক একটা কার্যক্রম আমাদের দেশে, বাট কিছু একটা চ্যালেঞ্জ আছে। এটার ভালো দিক যেমন আছে, এটার চ্যালেঞ্জিং জায়গাও কিন্তু আছে। ভালো দিক হচ্ছে লম্বা সময় ধরে যারা এক জায়গাতে দায়িত্ব পালন করেন তাদেরকে কেন্দ্র করে একটা প্যারাসাইট ডেভেলপ করে। বিশেষ করে প্রশাসনে যারা ক্রিমিনাল অফিসার, অসৎ এবং দুর্নীতিবাজ আছে এবং দলীয় আনুগত্যের একটা জায়গা আছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতি করেছে, এই ধরনের লোকগুলো তখন লম্বা সময় থাকলে ওই এলাকাতে একটা প্যারাসাইট ডেভেলপ করে, একটা মাকড়সার জালের মতো একটা সিন্ডিকেট ডেভেলপ করে, যেটা আলটিমেটলি একটা ভালো নির্বাচন করবার জন্য বাধা হয়ে দাঁড়ায়। এবং দেখা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে তখন দলীয় আনুগত্য কাজ করে। এরা অনেকেই ভাবে যে ওয়েল, আমার তো সামনে একটা দলীয় সরকার আসবে, তাদের প্রতি আমার আনুগত্য থাকতে হবে, তাদের ক্রাইমগুলোকে এত বেশি আমরা সিরিয়াসলি আমলে নেওয়া যাবে না, ওভারলুক করতে হবে। এই বিষয়গুলো তখন মাথায় কাজ করে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন নির্বাচিত সরকারগুলো যেটা করে, কেয়ারটেকারের কাছে ক্ষমতা ছেড়ে দেবার আগে প্রশাসনকে নিজের মতো করে সাজিয়ে নেয়। ডিসি বানায় রাখে, এসপি বানায় রাখে, সচিব বানায় রাখে, বিভাগীয় কমিশনার, রেঞ্জের ডিআইজি, এগুলো করে যেটা চেষ্টা করে যে সে মনে করে যে একটা নিয়ন্ত্রণ তার থাকবে, তার বলয়ের, তার পছন্দের মানুষগুলো দায়িত্বে থাকলে সে একটু সুবিধা পাবে। কিন্তু কেয়ারটেকারের সময় আমরা দেখেছি যে চিফ অ্যাডভাইজাররা যখন দায়িত্ব নেন, কেয়ারটেকার অ্যাডভাইজাররা যখন দায়িত্ব নেন, ইমিডিয়েটলি 1-2 সপ্তাহের ভিতরে টোটাল প্রশাসন এদিক সেদিক করে ফেলেন, রদবদল করে ফেলেন। এবং রদবদল করে ফেলার পরে তারা একটা ভালো নির্বাচন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখন এটা করবার কারণে সমস্যাটা কোথায়? দেখেন, টেকনিক্যালি আমাদের নির্বাচনের জন্য এখন সময় আছে 2.5 মাসের মতো। যদি ধরে নেই রমজানের আগে নির্বাচন হবে, 15 তারিখ যদি ডেডলাইন ধরেন, তাহলে টেকনিক্যালি ডিসেম্বর, জানুয়ারি 2 মাস, আর মাঝখানে আরো 2.5 মাসের মতো সময় আছে, সব মিলিয়ে আর কি। তো সেই রকম একটা সময় এবং হাসিনার রেখে যাওয়া যে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন, এই বাস্তবতাতে মাথায় রেখে আমাদেরকে দেখতে হবে যে এই রদবদলটা কতটুকু যৌক্তিক এবং কোন জায়গায় তার চ্যালেঞ্জগুলো আছে। যেমন ধরেন, একটা ডিভিশনের কথা আমি জানি যেখানে সাম্প্রতিক সময়ে ডিসি পরিবর্তন হয়েছে, এসপি পরিবর্তন হয়েছে, বিভাগীয় কমিশনার পরিবর্তন হয়েছে, বিভিন্ন উপজেলাতে প্রচুর ইউনো পরিবর্তন হয়েছে, ওসি পরিবর্তন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই টোটাল জেলাতে নির্বাচনটা কন্ডাক্ট করবেন একজন ডিসি, ওনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রশাসনের বিভিন্ন জায়গাতে। ইভেন আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে অফিসার আছেন সেটাও বদল হয়েছে গত 1-2 মাসের মধ্যে। তাহলে এখন এই টোটাল জিওগ্রাফিটা, একটা বিভাগ, একটা জেলার জিওগ্রাফিটা বোঝা, এইটা 2 মাসের ভিতরে এটা আয়ত্ত করা, এটার যে নির্বাচনী চ্যালেঞ্জ আছে, কোন কোন জায়গা বেশি প্রান্তিক, কোন কোন জায়গা আইন শৃঙ্খলা ভঙ্গুর,
কোন কোন জায়গাতে ফোর্স পাঠানো অথবা না পাঠানোর সমস্যা, সংকট, চ্যালেঞ্জগুলো কি কি, এটা কিন্তু একটা ডিসিএসপির 1-2 মাস লেগে যায় শুধুমাত্র জেলাটা বুঝতে, জেলার জিওগ্রাফি, ট্যালেন্ট বুঝতে। অতএব সেইখানে সে অ্যাকশনে যাবে কোথায়, কোথায় ভালো নির্বাচন করবার চ্যালেঞ্জ কোনগুলো, সেটা বোঝার ক্ষেত্রে যথেষ্ট যৌক্তিক চ্যালেঞ্জ আছে বলে আমি দেখতে পাচ্ছি। তো এমনিতে আমাদের প্রশাসন ভেঙে গেছে, প্রশাসনের একটা বিশাল অংশ, পার্টিকুলারলি পুলিশের নিষ্ক্রিয়, আমাদের যৌথ বাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি নিয়ে, কিন্তু খুব বেশি ফাংশনাল না। সেরকম একটা জায়গায় নির্বাচন কমিশন আসলে কিভাবে নির্বাচনটা উঠাবে, অথবা এই প্রশাসন, হ্যাঁ, যদি এই রদবদলটা 2 মাস আগে করতো, সেপ্টেম্বর মাসে করে ফেলতো, তাহলে কিন্তু এই প্রশাসনের হাতে তফসিল ঘোষণা করার আগেই ডিসিএসপি, বিভাগীয় কমিশনাররা, রেঞ্জের ডিআইজিরা তার দায়িত্বটা বুঝে ফেলতো, যে আসলে আমি জেলাটা বুঝে ফেলছি, আমার এলাকার চ্যালেঞ্জটা বুঝে ফেলছি। কিন্তু সেটা এখানে দেখলাম না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে র্যান্ডম না সরায় ভেটিং করা দরকার। যেখানে যেখানে প্রশাসনিক কর্মকর্তাদের ব্যাপারে বদনাম আছে, যেখানে যেখানে চৌগাছার এক ইয়োনোর ব্যাপারে শুনলাম, এক মহিলা ইয়োনো, তাকে নাকি আপা বলছে, এই জন্য সে খুব মাইন্ড করছে, তাকে নাকি স্যার বলতে হবে। এরকম ফাত্রা টাইপের প্রশাসনিক কর্মকর্তা আছে, ফাউল টাইপের, এবং দুর্নীতিবাজ, চাঁদাবাজি করে খায়, জমির টাকা খায়, এই টাকা খায়, ওই টাকা খায়। মাঝখানে দেখলাম এই বিভিন্ন জায়গাতে ডিসি অ্যাপয়েন্ট করে আবার সাসপেন্ড করে রেখেছে, কারণ তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে। এইরকম ভেটিং করে করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া দরকার, ক্লোজ করা দরকার, অথবা ট্রান্সফার করা দরকার। কিন্তু যেখানে পারফরমেন্স ভালো, যেখানে প্রসেসের ভিতরে সে খুব প্রফেশনালি ফাংশন করছে, যেখানে সে খুব নীতিবান মানুষ, এইরকম অফিসারদেরকে অ্যাব্রাপ্টলি এখানে যদি র্যান্ডম বেসিসে সবাইকে উইথড্র করা হয় অথবা ট্রান্সফার করা হয়, তাহলে আলটিমেটলি এই প্রশাসন দিয়ে এই তৃণমূলের এই বাস্তবতায় ভালো নির্বাচন করা সম্ভব না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।